আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শাকরুর রহমান, প্রভাষক, রক্ষণউদ্দীনমূলক গার্লস ডিগ্রি কলেজ। আজকে আমার ইউটিউব চ্যানেলের ক্লাসের সাবজেক্ট হচ্ছে উচ্চ মাধ্যমিক হিসাব বিজ্ঞান প্রথম পত্র, রাজশাহী বোর্ড 2024-এর বোর্ড কোশ্চেন নম্বর 1 নম্বর আমরা আলোচনা করতে যাচ্ছি। তো প্রথমে বোর্ড কোশ্চেনটা ডিসপ্লেতে আমি শো করি। রাজশাহী বোর্ড 2024 সৃজনশীল 1। তো আমি কোশ্চেনটা একটু রিডিং পড়ি। আর্থিক বছর শেষে টনি কোম্পানি লিমিটেডের নিম্ন প্রদর্শিত হলো 23শে জুন 2023। প্রতিষ্ঠানটা হিসাবকাল শেষ হয় জুন 2031। নগদ 39,600, সাপ্লাইস 30,000, 3,300, অগ্রিম বিভাগ 6,000, ভূমি ও দালান কোটা 2,500, দালান 1,25,000, সরঞ্জাম 26,000, রোদের হিসাব 6,500, অনুপার্জিত আয় 7,400, বন্ধকি ঋণ 80,000, মালিকের মূলধন 1,00,000 টাকা, উত্তোলন 5,000, ভাড়া 80,000, ভাড়া আয়। ভাড়া কি দেওয়া আছে, কে থেকে দেওয়া আছে, তার মানে কি ভাড়া আয় এটা। মেরামত রক্ষণাবেক্ষণ খরচ 13,000, বেতন ও মজুরি 31,000। তো এখানে সমন্বয় পড়লাম আমরা। এখন আমরা সমন্বয়গুলো পড়ি। সমন্বয় একে বলছে প্রতি মাসে 3,000 টাকা করে ভাড়া অতিক্রান্ত হয়। প্রতি মাসে 3,000 টাকা করে হিসেবে ভাড়া অতিক্রান্ত হয়। ওকে। জুন 30-এ বলছে গণনা কার্য করে দেখা যায় 800 টাকা সাপ্লাইস মজুদের মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে, মজুদ থেকে বাদ সাপ্লাইসের সাথে যোগ দিতে হইব। বার্ষিক অবচয় সরাসরি দেওয়া আছে দালান কোটা 6,000, সরঞ্জাম 2,400। জুন 2023 তারিখের পূর্বে 4,800 টাকা অনুপার্জিত আয় অর্জিত হয়েছে, যা এখনো লিপিবদ্ধ করা হয়নি। যেহেতু অনুপার্জিত আয় অর্জিত হয়েছে, সেবা আয়ের সাথে যোগ এবং অনুপার্জিত আয় থেকে কি হয়ে যাবে, এটা বাদ যাবে। জুন 30 তারিখে বেতন বাবদ বকেয়া রয়েছে 4,000 টাকা, বেতনের সাথে যোগ পরিচালন ব্যয়ের আন্ডায় এবং আর্থিক অবস্থার বিবরণীতে কোথায় যাবে, চলতি দায়ের পাশে চলে যাবো 4,000 টাকা। ভাড়াটার নিকট হতে 6,000 টাকা প্রাপ্য রয়েছে। ভাড়াটার নিকট 6,000 টাকা প্রাপ্য রয়েছে মানে কি বকেয়া রয়েছে। তো ভাড়াটার সাথে যোগ বকেয়া ভাড়া এবং আর্থিক অবস্থার বিবরণীতে চলে যাব। যেহেতু এটা আয়, আয়ের বকেয়া কি সম্পদ, চলতি সম্পত্তি চলে যাবে আর্থিক অবস্থা বিবরণীতে। বন্ধকি ঋণের সুদ কি দেওয়া আছে, 9% দেওয়া আছে। বন্ধকি ঋণের উপরে কি করতে হইব, সুদ ধরতে হইব। ওকে। করণীয় কত বলছে, চলতি বছরের ভাড়ার পরিমাণ নির্ণয় করো। করণীয় কত বলছে 30শে জুন 2000 তারিখে আয় বিবরণী তৈরি করো। করণীয় গত বলছে চলতি সম্পদ এবং চলতি দায়ের পরিমাণ নির্ণয় করো। তো আমরা চলে যাই বোর্ডে।
হুম, টাকা। তো আমরা র মিলে দেখতেছি এখানে ভাড়া সম্পর্কে বলা হয়েছে। ভাড়া আয় আমার র মিলে দেওয়া আছে ৮০,০০০ টাকা। এটার সাথে যোগ হইব আমার অর্জিত ভাড়া আয়। অর্জিত ভাড়া আয়। তো আমরা একটু চলে যাই অঙ্কের মধ্যে। হুম। হ্যাঁ, ভাড়া আয় সম্পর্কে কি বলা হয়েছে আমরা একটু দেখি এখানে। উম, এখানে বলছে জুন তারিখের পূর্বে ৪,৮০০ টাকা কি হয়েছে অনুপর্জিত ভাড়া আয় কি হয়েছে অর্জিত হয়েছে, যা এখনো আহ, দেখানো হয় নাই। তার মানে কি, এটা ভাড়ার সাথে কি হইব, যোগ হইব। কত টাকা যোগ হইব? ৪,৮০০ টাকা যোগ হইব। এবং আরেকটা সমন্বয় আছে এখানে, ৬,০০০ টাকা প্রাপ্য রয়েছে, তার মানে বকেয়া ভাড়া। বকেয়া ভাড়া কি করতে হবে? ভাড়ার সাথে যোগ করতে হবে। তার মানে কি, সমন্বয়ের যে ৪৮,০০০ যোগ করবো এবং বকেয়া ভাড়াও কি করবো আমরা ৬,০০০ যোগ করুন। অনুপার্জিত আয় উপার্জিত হয়েছে এই জন্য যোগ করুন ৪,৮০০ টাকা, এবং বকেয়া ভাড়া রয়েছে ৬,০০০ টাকা, এই জন্য কি করুন, যোগ করুন। তো আমরা চলে যেতেছি যোগ ৪,৮০০ যোগ করলে আমার যোগফল এখানে আছে ৮৪,৮০০। ওকে, এর সাথে আমি যোগ করবো প্রাপ্য ভাড়া আয়। আমার প্রাপ্য ভাড়া হলো কত? ৬,০০০ টাকা। তো যোগ করি, যোগ করলে আমার যোগফলটা এখানে আছে ৯০,৮০০ টাকা। ওকে। তো আমার চলতি বছরের ভাড়া আয় এর মোট ব্যালেন্স হলো কত? ৯০,৮০০ টাকা। তখন আমরা চলে যেতে আমরা করণীয় খতে। করণীয় খতে আমার চাওয়া হয়েছে। হুম, এটা হলো আমার করণীয় খ। করণীয় খ তো বলছে এই যে আয় বিবরণী তৈরি করো। তো আমরা প্রতিষ্ঠানের নাম লিখি। প্রতিষ্ঠানের নাম হলো টনি কোম্পানি।
টনি কোম্পানি। আয় বিবরণী। সালটা উল্লেখ আছে 2023 সালের। অঙ্কতে মাস দেওয়া আছে জুন তারিখের সমাপ্ত বছরের জন্য। ওকে, তো আমি চলে যেতেছি। বিবরণ। টাকা। 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 ওকে। অঙ্কের প্রথমে যদি, আবার বলি, অঙ্কের প্রথমে যদি আমার আয় বিবরণী চাওয়া হয় রিকোয়ারমেন্টে, তখন আমাদের প্রথমে কি করতে হইব? নিট আয় বের করতে হইব। তো আমরা নিট আয় বের করছি আগেই করণীয় একে। তো আমরা লিখি আয় সমূহ। আয় সমূহ। আয় সমূহ আমরা লিখি নিট আয়। নিট ভাড়া আয় ক থেকে। ক থেকে প্রাপ্ত। নিট ভাড়ায় আমরা পাইছি ক থেকে 90,800 টাকা। তো সেবামূলক ব্যবসা প্রতিষ্ঠানের ক্ষেত্রে যদি আমরা আহ, আয় ব্যয় বিবরণী প্রস্তুত করতে চাই, তখন আয়ের থেকে কি করতে হইব? ব্যয়গুলা কি করতে হবে আমার? বাদ দিতে হইব। বাদ খরচ সমূহ কি করতে হবে আমার? বাদ দিতে হইব। তা এখন আমরা একটা একটা খরচ লিখি। প্রথমে দেখি আমরা র মিলে দেওয়া আছে মেরামত ও রক্ষণাবেক্ষণ খরচ। মেরামত ও রক্ষণাবেক্ষণ খরচ। মেরামত এবং রক্ষণাবেক্ষণ খরচ আমার দেওয়া আছে 13,000 টাকা, যেহেতু কোনো সমন্বয় নেই। তো সরাসরি আমরা কি করলাম? সেকেন্ড কলাম কি করলাম? লিখে দিলাম। ঠিক আছে। এরপর আমরা লিখি বেতন ও মজুরি। বেতন ও মজুরি। বেতন ও মজুরি আমার র মিলে দেওয়া আছে 31,000 টাকা। এর সাথে আমার সমন্বয় আছে একটা যোগ বকেয়া। যোগ বকেয়া বইলা দিয়ে সমন্বয়। বেতন বকেয়া রয়েছে কত? 4,000 টাকা। তো 31,000 যোগ 4,000 যোগ করলে আমার এখানে হইতেছে 35,000। কত হইতেছে? 35,000। এরপর আমার আছে বীমা খরচ। হুম। বীমা খরচ। বীমা খরচ আমার আছে 3,600 টাকা। আমরা অপর পেজে চলে যাই। বীমা খরচ 600 টাকা। এরপর আমার আছে বন্ধকি ঋণের সুদ। বন্ধকি ঋণের সুদ। বন্ধকি ঋণের সুদ আমার দেওয়া আছে, পার্সেন্টেজ দেওয়া আছে কোশ্চেনের মধ্যে। উম, আমি একটু কোশ্চেনটা দেখি। সমন্বয় বলছে 9% হারে কি করো বার্ষিক সুদ ধরো। যদি আমরা 9% হারে আমার বন্ধুকে ঋণ দেওয়া আছে কত? 80,000 টাকা। ক্যালকুলেটর একটু দেখি কত আসে। 80,000 গুণ 9
পার্সেন্ট সমান সমান 72/2। ওকে। তো ঋণের ওপর কি করা হইলো, আমার 6 মাসে কি করা হইলো সুদ ধরা হইলো। তো আমরা দেখাই দিই এখানে বকেয়া ঋণের সুদ সমান সমান 80,000 গুণ 9% ভাগ 12 গুণ 6 সমান সমান 3,600 টাকা। এটা আমার ওয়ার্কিংস ওয়ান। আমরা দেখাই দিই এখানে ওয়ার্কিংস ওয়ান কত আমার 3,600 টাকা হইলো কত আমার বন্ধকি ঋণের সুদ। এরপর আমরা লিখি অবচয় সমূহ, যেটা নাকি সমন্বয় দেওয়া আছে দুইটা। অবচয় সমূহ, আমার অবচয় সমূহ দেওয়া আছে দুইটা। প্রথম হইলো দালান। দালান, আমার দালানের অবচয় দেওয়া আছে 6,000 এবং সরঞ্জাম দেওয়া আছে হুম, সরঞ্জাম দেওয়া আছে 2,400 টাকা দেওয়া আছে কি আমার সরঞ্জাম। সরঞ্জাম আমি যোগ করি, দুটো যোগ করলে আমার যোগফল এখানে যাচ্ছে 8,400 টাকা। এখানে যাচ্ছে আমার সরঞ্জামের যোগফল। তো সবগুলো যদি যোগ করি আমি, যোগ করলে আমার এখানে আহ, যোগফল এখানে আসতেছে 8,000। যোগফল এখানে আসতেছে আমার, হ্যাঁ যোগফলটা আসছে আমার 66,100। 66,100 টাকা আমার যোগফল আসতেছে। তো আমার আয় আসলে কত, 90,800। 90,800 থেকে যদি আমি 66,100 টাকা বিয়োগ করি, আমার বিয়োগ ফলটা হইতেছে 24,700। তো 24,700 হইতেছে আমার কি নিট আয়। 24,700 টাকা হইতেছে আমার কি নিট আয়। তো রিকোয়ারমেন্ট আমারে নিট আয় পর্যন্ত বের করতে বলছিল করণীয় ক্ষতে। তো আমরা নিট আয় পর্যন্ত কি করলাম, বের করলাম। এখন আমরা চলে যেতেছি আমাদের করণীয় গতে। হুম, করণীয় খ করলাম, এখন আমরা চলে যেতেছি করণীয় গতে। করণীয় গ, বিবরণ বিস্তারিত টাকা পরিমাণ টাকা বিবরণ বিস্তারিত টাকা পরিমাণ টাকা। ওকে। তো গতে বলছে উম, জুন 30, 2023 তারিখে চলতি সম্পদ এবং চলতি দায়ের পরিমাণ কি করো, তো নির্ণয় করো। তো আমরা একটু বইলা দেই। প্রথম হেডলাইনটা করি, চলতি দায়। চলতি দায় সম্পদটা আগে লিখি। চলতি সম্পদ ও চলতি দায়ের পরিমাণ নির্ণয়। দায়ের পরিমাণ নির্ণয়।
একটু ডিজাইন করলাম। চলতি সম্পদ। ওকে। তো চলতি সম্পদ সম্পর্কে আমরা একটু আলোচনা করি। যে সম্পদ 1 বছর বা তার কম সময়ের মধ্যে কি করে নগদ টাকা রূপান্তর করা যায় সহজে, তাকে কি বলা হয়? চলতি সম্পদ। চলতি সম্পদ গুলা দেওয়া থাকবো র মিলের ডেবিট দিকে। তো ডেবিট দিকে দেখতেছে আমার চলতি সম্পদের প্রথমে দেওয়া আছে নগদ। হুম। নগদ হলো সর্বাধিক তরল সম্পদ। নগদ টাকা দেওয়া আছে আমার 39,600। নগদ টাকা দেওয়া আছে আমার কত? 39,600। এরপর আমরা দেখতেছি চলতি সম্পদের মধ্যে দেওয়া আছে আমার সাপ্লাইস মজুদ। সাপ্লাইস মজুদ। তো অঙ্কের দিকে তাকাই আমরা। অঙ্কের মধ্যে আমার সাপ্লাইস দেওয়া আছে কত? সাপ্লাইস দেওয়া ছিল 3,300 টাকা। এর মধ্যে থেকে সাপ্লাইস আমার ও, সরাসরি সমন্বয়ে বলা হয়েছে সাপ্লাইস মজুদ দেওয়া আছে 800 টাকা। তো আমরা সরাসরি এই 800 টাকা বসাই দেবো সমন্বয় থেকে। সাপ্লাইস মজুদ দেওয়া আছে কত? 800 টাকা। এরপর আমার আছে অগ্রিম বীমা। হুম, অগ্রিম বীমা। অগ্রিম বীমা আমার রেওয়া মিলে দেওয়া আছে 6,000 টাকা। অগ্রিম বীমার মেয়াদ উত্তীর্ণ হয়েছে, খরচ হয়েছে বাদ বীমা খরচ, যেটা আমরা পরিচালনা ব্যয় আন্ডারে দেখাইছিলাম। বীমা খরচ পরিচালনা ব্যয় আন্ডারে দেখাইছিলাম কত? 3,600 টাকা। 3,600 টাকা কি করলাম আমরা? বিয়োগ করলাম। বিয়োগ করলে আমার বিয়োগ ফলটা হইতেছে 2,400 টাকা। এরপরে হলো সম্পত্তির মধ্যে আছে আমার প্রাপ্য ভাড়া আয়, যেটা সমন্বয় দেওয়া আছে। ভাড়া আয় যেটা আমরা পাই নাই, ওই প্রাপ্য ভাড়াটা আমার প্রাপ্য ভাড়া দেওয়া আছে কত? 6,000 টাকা দেওয়া আছে আমার প্রাপ্য ভাড়া। তো সবগুলো যদি আমি যোগ করি, যোগ করলে আমার যোগ ফল হইতে আছে 48,800 টাকা। 48,800 টাকা এইটা হইতেছে আমার মোট চলতি সম্পদ। এটা আমরা কি বের করলাম? মোট চলতি সম্পদ। হুম। এখন আমরা আমাদের আরেকটা অংশ যেটা বের করতে বলছে, চলতি দায়টা আমরা কি করব এখন বের করব। তো আমরা লিখি চলতি দায়। হুম। চলতি, হ্যাঁ, দায়। তো চলতি দায় বলতে বোঝায় যে সকল দায় 1 বছর বা তার কম সময়ের মধ্যে কি করা হয় পরিশোধ করা হয়, এমন দায়কে কি বলা হয়? চলতি দায়। তো আমরা প্রথমে র মিলে দেখি চলতি দায় কি দেওয়া আছে। চলতি দায়ের মধ্যে প্রথমে আমার দেওয়া আছে প্রদেয় হিসাব। প্রদেয় হিসাব বলতে বুঝাইতেছে আমার পাওনাদার হিসাব। প্রদেয় হিসাব, আমার প্রদেয় হিসাব দেওয়া আছে অঙ্কের মধ্যে র মিলে 6,500 টাকা। র মিলে দেওয়া আছে, এর সাথে কোনো কোনো সমান টমানো নাই। এরপর আমার চলতি দায়ের মধ্যে দেওয়া আছে অনুপার্জিত আয়। অনুপার্জিত আয়। অনুপার্জিত আয় আমার আহ রেওয়া মিলে দেওয়া আছে 7,400 টাকা। এবং সমন্বয় বলছে অনুপার্জিত আয় অর্জিত হয়েছে। অনুপার্জিত আয়ের মধ্যে অর্জিত যে অংশ সেটা আমার কি করতে হইব? অনুপার্জিত ভাড়া আয়। ঠিক আছে, অনুপার্জিত ভাড়া আয়। অনুপার্জিত ভাড়া আয়ের মধ্যে যে অংশটা আমার অর্জিত হয়েছে ওটা আমার কি করতে হইব? বাদ দিতে হইব। অর্জিত, অর্জিত ভাড়া আয়, যেটা আমার সমন্বয় বলা হয়েছে কত? 4,800 টাকা কি হয়েছে? অনুপার্জিত ভাড়া আয়ের মধ্যে অর্জিত হয়েছে। তার মানে যেটা অর্জিত হয়েছে সেটা তার দায় না।
সেটা আমরা কি করতে হবে, এখান থেকে বাদ দিয়ে দিতে হবে। বাদ দিলে আমার বাদ দেওয়ার পর বিয়োগ ফলটা হইতেছে 400 টাকা। এরপরে আমার আহ চলতি দায়ের মধ্যে আছে বকেয়া বেতন। চলতি দায়ের মধ্যে আছে বকেয়া বেতন, যেটা আমার সমন্বয় দেওয়া আছে। সমন্বয় বলা হয়েছে বকেয়া বেতন হলে আমার কত, আহ 4000 টাকা হলে আমার কি বকেয়া বেতন। এরপর হলো গিয়া চলতি দায়ের মধ্যে আছে আমার বকেয়া ঋণের সুদ, যেটা আমরা ক্যালকুলেশন করলে আমরা বাইর করছি। বকেয়া ঋণের সুদ, বকেয়া ঋণের সুদ হলো আমার 3600। 3600 টাকার আমার কি বকেয়া ঋণের সুদ। তো বকেয়া ঋণের সুদটা আমি দেখাইলাম। আর কোন আইটেম নাই আমার, সবগুলো যদি যোগ করি, যোগ করলে যোগ ফল হইতেছে আমার 16,700 টাকা হইতেছে আমার কি যোগফল। এইটা হইতেছে আমার মোট চলতি সম্পদ। এটা এটা আমার হইতেছে কি মোট চলতি, সরি, মোট চলতি দায়। তো রিকোয়ারমেন্ট গত বলছিল আমার কি মোট চলতি সম্পদ এবং দায়ের পরিমাণ নির্ণয় করে। তো রিকোয়ারমেন্ট ইয়েতে আমরা নির্ণয় করলাম। তো অঙ্কটা প্রথম থেকে আবার একটু দেখি। অঙ্কের প্রথমে বলছিল আমার কি চলতি বছর আয়ের পরিমাণ নির্ণয় করে আমরা বের করছি চলতি বছর আয়। এরপর আমাদের বলছে নিট লাভ বের করো, আমরা আয়ের থেকে ব্যয়গুলো বাদ দিলাম। নিট আয় বেরিতেছে আমার কত, 24,700। এবং গত বলছে চলতি সম্পদ বের করতে, চলতি সম্পদের যোগফল হলো আমার 48,800, এবং চলতি দায়ের যোগফল হলো আমার 16,700। তো আমার বোর্ড কোশ্চেন সলিউশন ক্লাস এখানে সমাপ্তি। পরবর্তী লেকচার দেখার জন্য আমন্ত্রণ রইল।